আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকে আমি যারা 2021 সালে এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য একাদশ অধ্যায়ের জীববিজ্ঞানের একাদশ অধ্যায়ের জীবের প্রজনন সম্পর্কে আলোচনা করছি। তো এই অধ্যায় থেকে যে ধরনের কোশ্চেনগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট হয়ে আসতে পারে সেই নিয়ে আজকে আসলে আলোচনার টপিকস। তো প্রথমে আমরা জীবের প্রজননের ধারণা গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানব। পৃষ্ঠা নম্বর 233। এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট আসতে পারে তোমরা এগুলা ভালো করে দাগিয়ে নাও। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রজনন প্রধানত কত প্রকার? প্রজনন প্রধানত দুই ধরনের, একটা যৌন প্রজনন, একটা অযৌন প্রজনন। তো যৌন প্রজনন হয় কোন শ্রেণীর উদ্ভিদে আর অযৌন প্রজনন হয় কোন শ্রেণীর উদ্ভিদে সেটা আমাদেরকে জানতে হবে। তারপরে এখান থেকে আরো দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে শুক্রাণু এবং ডিম্বাণু কোনগুলো? যৌন জননে দুটি বিপরীতধর্মী জনন কোষ পরস্পরের সাথে মিলিত হয়। এই ক্ষেত্রে একটিকে পুং জনন কোষ বা শুক্রাণু, যেটাকে ইংলিশে স্পার্ম বলা হয়, অন্যটিকে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু, যাকে এগ বলা হয়। তাহলে আমাদের এই দুই ধরনের জনন কোষ হলো এগুলো। এই দুই ধরনের জনন কোষ, উন্নত উদ্ভিদ এই দুই ধরনের জনন কোষ একই দেহে সৃষ্টি হয়। আমি যে লাইনগুলো দেখাচ্ছি তোমরা সেই লাইনগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবে। ইনশাল্লাহ এগুলো থেকেই হয়তো আমাদের পরবর্তী যে কোনো পরীক্ষার জন্য আমরা কমন পাবো। তারপর পৃষ্ঠা নাম্বার 234, উদ্ভিদের প্রজনন। প্রজনন অঙ্গ প্রথম হলো ফুল। প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ হলো ফুল। লেখার যে প্রশ্নটা থাকতে পারে যে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপ কি? ফুল। ফুল উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ এটা। তারপর একটা আদর্শ ফুলের কতটি স্তবক থাকতে পারে? একটি আদর্শ ফুলের 5টি স্তবক থাকতে পারে। তোমরা এখান থেকে দাগিয়ে নাও 5টি স্তবক। তো এরকম একটি আদর্শ ফুলের নাম আমরা বলতে পারি জবা এবং ধুতুরা। কি বলতে পারি? জবা এবং ধুতুরা। এরকম আসতে পারে যে নিচের কোনটি আদর্শ ফুলের উদাহরণ? জবা থাকলো আর অন্য 3টি থাকলো, তাহলে অ্যান্সার হবে জবা, অথবা ধুতুরা থাকলো অন্য 3টি থাকলো, অ্যান্সার হবে ধুতুরা। তারপর আছে আমাদের সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল। তো অসম্পূর্ণ ফুল হলো লাউ এবং কুমড়া। অসম্পূর্ণ ফুল কি? লাউ এবং কুমড়া। তারপর আছে নিচের কোনটি বৃন্তযুক্ত ফুল? যেমন সবৃন্তক ফুল কোনটি আর অবৃন্তক ফুল কোনটি? খেয়াল করে যে সবৃন্তক ফুল আর অবৃন্তক ফুল। এই যে সবৃন্তক ফুল হলো জবা, কুমড়া, এই জবা এবং কুমড়া। আর বৃন্তহীন ফুলকে অবৃন্তক ফুল বলা হয়, যেমন হাতিসুর। এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বৃন্তযুক্ত ফুল? এর মধ্যে সবৃন্তক ফুল কোনটি? জবা, কুমড়া। আর বৃন্তহীন ফুল কোনটি? হাতিসুর। আবার পুংস্তবক এবং স্ত্রীস্তবক দুটো উপস্থিত থাকে এরকম ফুল হলো উভলিঙ্গ ফুল। নিচের কোনটি উভলিঙ্গ ফুল আসতে পারে? জবা এবং ধুতুরা, দুটি উভলিঙ্গ ফুল। তারপর একলিঙ্গ ফুল, পুংস্তবক অথবা স্ত্রীস্তবক যে কোনো একটি, অর্থাৎ হয় পুংস্তবক থাকবে অথবা স্ত্রীস্তবক থাকবে, যে কোনো একটি থাকলে সেটাকে বলা হয় একলিঙ্গ ফুল। একলিঙ্গ ফুল কোনগুলো আছে আমাদের? লাউ, কুমড়া এবং দুটোই অনুপস্থিত থাকলে ক্লীবলিঙ্গ ফুল বলা হয়। আমরা আশা করছি তোমরা বুঝতে পারছো কোন এমসিকিউগুলো এখান থেকে ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষাগুলো আসে। তারপর আমরা ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিত জানব। ফুলের বিভিন্ন অংশের মধ্যে একটা হচ্ছে পুষ্পাক্ষ,
এরকম প্রশ্ন আসে যে সাধারণত গোলাকার এবং ফুলের বিন্ত শীর্ষে অবস্থান করে, নাম কি? পুষ্পাক্ষ। এখান থেকে যে সাধারণত গোলাকার এবং ফুলের বিন্ত শীর্ষে অবস্থান করে, নাম হলো পুষ্পাক্ষ। তারপর বৃতি, ফুলের বাইরের স্তবকে কি বলা হয়? বৃতি। ফুলের বাইরের স্তবকে কি বলা হয়? বৃতি বলা হয়। ফুলের বাইরের স্তবক হলো বৃতি। তারপর দলমণ্ডল বা পাপড়ি, বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, মানে ফুলের যে বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক, আর প্রতিটি খণ্ডকে দল বা পাপড়ি বলা হয়। এখন এর মধ্যে দুটো অংশ ভাগ আছে, একটা হলো যুক্ত দল আর বিযুক্ত দল। তারপর 235 পৃষ্ঠাে আসি। এই 35 পৃষ্ঠায় খুব সুন্দর একটি ফুলের লম্বচিত্র দেওয়া আছে, যে দেখো এই একটা আদর্শ ফুল, এই ফুলের কোন অংশটা কি তোমরা খুব ভালো করে একে শিখে রাখবে। এটা তোমাদের অবশ্যই অ্যাসাইনমেন্টও ছিল। এই অংশটা হলো পুষ্পাক্ষ, এটাকে বলা হয় বৃত্তাংশ। তারপর এই যে দণ্ডটা দেখো, এটা বলা হয় পরাগদণ্ড। এটা হলো পরাগদণ্ড, এই উপর অংশ হলো পরাগধানী। তো পরাগধানী পরাগদণ্ড মিলে হয় পুংকেশর, দ্যাট মিনস এটা পুংকেশর। আর এই যে হলুদের উপরে যে অংশটা হলো পাপড়ি। তারপর এই গর্ভাশয় বরাবর যেখানে যেটা গেল, এই যে উপর অংশটা গর্ভমুণ্ড, এটা হলো গর্ভদণ্ড, এটা গর্ভাশয়। এই যে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড সবগুলো মিলে হলো স্ত্রীস্তবক। আবার খেয়াল করো, পুংকেশর হলো পরাগধানী পরাগদণ্ড মিলে, আর গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড মিলে স্ত্রীস্তবক। এখন প্রশ্ন আসতে পারে তোমাদের এমসিকিউ, যে নিচের কোনটি পুংকেশরের অংশ? আসলো যে পরাগধানী, পাপড়ি, বৃত্তাংশ, পুষ্পাক্ষ। পরাগধানী লিখলা। আবার আসতে পারে নিচের কোনটি স্ত্রীস্তবকের অংশ? গর্ভাশয়, পুষ্প, বৃত্ত, পুষ্পাক্ষ, বৃত্তাংশ। তাহলে আমাদের গর্ভাশয়। অর্থাৎ তোমরা এই তিনটে মুখস্থ রাখবা। ভাষা বেশি বেশি করে প্র্যাকটিস করো, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এখানে। তারপর আমাদের একটু নিচে যাই, আমরা দেখতে পাই পুংস্তবকের বিভিন্ন অংশ। এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই অংশটুকু আপাতত পড়লে হবে এমসিকিউর জন্য। যে এই যে পরাগধানী, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পরাগধানী কি? যে পুংকেশরের কয়টি অংশ আছে এটা তোমরা শিখবে, দুটি অংশ, একটা পুংদণ্ড এবং পরাগদণ্ড। তো পুংকেশরের দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলের মতো অংশকে পরাগধানী বলা হয়। তবে এখানে একটা আছে যোজনী কি, মানে যেহেতু আমরা রসায়ন বিজ্ঞান যোজনী পড়ছি, এখানে যোজনী চলে আসছে। পরাগধানী এবং পুংদণ্ড সংযোগকারী অংশকে যোজনী বলে। তারপর এখানে আরো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আছে, সেটা হলো ওই যে নিচে কোনটি দ্বিগুচ্ছক এবং এক বহুগুচ্ছক? যে দুই গুচ্ছের তাকে দ্বিগুচ্ছক, যেমন মটরশুঁটি। মটরশুঁটি হলো দ্বিগুচ্ছক ফুল, আর শিমুল হলো বহুগুচ্ছক ফুল। পরীক্ষা আসতে পারে নিচে কোনটি দ্বিগুচ্ছক ফুল, আমরা দেব মটরশুঁটি। তারপর নিচে কোনটি বহুগুচ্ছক ফুল, আমরা দেব শিমুল। এই ধরনের কোশ্চেন। তারপর দলনগ্ন পুংস্তবক থাকে কোনটার মধ্যে? দুতুরার মধ্যে। তারপর আমরা চলে আসলাম 236 পৃষ্ঠা। সবাই দেখো, স্ত্রীস্তবকের যে বিভিন্ন অংশগুলো রয়েছে একটু মনোযোগ দিয়ে শোনো। স্ত্রীস্তবকের অংশগুলো: পুংকেশরের বিভিন্ন প্রকার সজ্জা: একগুচ্ছক, দ্বিগুচ্ছক, বহুগুচ্ছক, যুক্তধ্বনি, দলনগ্ন। এখন স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের গর্ভাশয়ের অবস্থানে ফুলটি কেন্দ্রে, এটি ফুলের আরেকটি অত্যাবশ্যক অংশ। তো এখানে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে হলো যে একটি গর্ভপাতে কয়টি অংশ থাকে? গর্ভপাতে কয়টি অংশ থাকে? তিনটি অংশ। এটা গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড। এটা এরকম প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে গর্ভপত্রী অংশ দুইটা, একটা হলো যুক্ত গর্ভপত্রী আর একটা হলো বিযুক্ত গর্ভপত্রী। তারপর আমাদের 237 পৃষ্ঠা তোমরা দেখো, এখানে পুষ্পমঞ্জরি। তো প্রথমে পুষ্পমঞ্জরি জিনিসটা কি সেটাকে জানতে হবে।
অনেক গাছে ছোট একটি শাখায় ফুলগুলো বিশেষ একটি নিয়মে সাজানো থাকে। ফুল সেই শাখায় পুষ্পমঞ্জরি বলে। অর্থাৎ দেখবে যে তোমরা এই চিত্রটা দেখতে পারো, অনেকগুলো ফুল মিলে একটা অংশ থাকে। তো পুষ্পমঞ্জরি আবার দুই প্রকার, একটা নিয়ত অনিয়ত। তো প্রজননের ধাপ কটি এখান থেকে তোমরা জানতে পারো। এই যে একটা অনিয়ত পুষ্পমঞ্জরি, নিয়ত পুষ্পমঞ্জরি। এই চিত্রটা হলো অনিয়ত পুষ্পমঞ্জরি, নিয়ত পুষ্পমঞ্জরি। তো প্রজননের প্রধান দুটি ধাপ হচ্ছে, একটা হলো পরাগায়ন, একটা নিষেক। তো আমরা প্রথমে পরাগায়ন সম্পর্কে বিস্তারিত জানব। পরাগায়নের মধ্যে যে ধরনের কোষণগুলো থাকতে পারে, যে পরাগায়ন কি আর পরাগায়ন কত প্রকার। তো পরাগায়ন কত প্রকার এমসিকিউ থাকার সম্ভাবনা বেশি। দুই ধরনের, একটা স্বপরাগায়ন, একটা হলো পরপরাগায়ন। তো পরীক্ষা আসতে পারে নিচের কোনটি স্বপরাগায়নের উদাহরণ। আমরা দেব সরিষা, ধুতুরা। সরিষা, ধুতুরা হলো স্বপরাগায়নের উদাহরণ। তারপর হলো পরপরাগায়নের উদাহরণ। নিচের কোনটি পরপরাগায়নের উদাহরণ? পেঁপে, যে শিমুল, পেঁপে হলো পরপরাগায়নের উদাহরণ। শিমুল, পেঁপে হলো পরপরাগায়নের উদাহরণ। আর পরাগায়নের মাধ্যম মানে অর্থাৎ পরাগায়ন যে হয় কি কি মাধ্যমে হতে পারে। তো এখানে একটু সবাই দেখে নাও। কিসের মাধ্যমে হয়? বায়ুর মাধ্যমে হয়, পানির মাধ্যমে, কীটপতঙ্গের মাধ্যমে, পাখি, বাদুড়, শামুক ইত্যাদির মাধ্যমে হতে পারে, মানুষের মাধ্যমে হতে পারে। তো তারপরে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পরাগায়নের ফলে কী কী লক্ষ্য করা যায়? পতঙ্গ পরাগী ফুল বড় হয়, রঙিন হয়, মধুগন্ধিযুক্ত হয়, পরাগরেণু আঠালো, সুগন্ধ হয়, যেমন জবা, কুমড়া, সরিষা। খুব ইম্পর্টেন্ট একটা লাইন এখানে তোমাদের জন্য। তো শিক্ষার্থীরা, আজকে আসলে এখানেই শেষ করছি। তোমরা এই ঠিক একই অধ্যায়ের আরেকটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইবের সঙ্গে থাকবে। তোমাদের পরবর্তী খুব দ্রুত সময়ে মানে পরবর্তী ভিডিওটি প্রকাশ করা হবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই অংশ থেকে যেটা আসতে পারে, যে বায়ু পরাগায়ী ফুলের বৈশিষ্ট্য, সেটা হলো হালকা মধুগ্রন্থি, এই ধরনের প্রশ্ন আসতে পারে। তারপর আমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হলো পুং গেমেটোফাইটের উৎপত্তির অংশগুলো। এখন প্রথম প্রশ্নটা, যে পরাগরেণু পুং গেমেটোফাইটের প্রথম কোষ, যে পুং গেমেটোফাইটের প্রথম কোষের নাম কি? হলো পরাগরেণু। খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর পরাগ মাতৃগোষ্ঠী 2n মিউসিস বিভাজনের মাধ্যমে 4টি অপত্য কোষে পরাগ কোষ n সৃষ্টি করে। কয়টি অপত্য পরাগ কোষের মাধ্যমে সৃষ্টি হয়? 4টি। তারপর পরবর্তীতে আমরা যাই, এই চিত্রটি খেয়াল করি, যে পুং গেমেটোফাইটের উৎপত্তির বিভিন্ন ধাপ। প্রথমে পরাগরেণু, অন্ততক, বহিতক, জোড় নিউক্লিয়াস, তারপর নালিকা নিউক্লিয়াস, পরাগনালিকা, পুং গেমেট। তারপর আমরা 240 পৃষ্ঠায় চলে গেলাম। স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি। স্ত্রী গেমেটোফাইট হচ্ছে সেম, যে এখানে কয়টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে? 4টি হ্যাপ্লয়েড কোষ সৃষ্টি করে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর নিউক্লিয়াসে কয়টি ভ্রূণথলি দ্বিমূলত অবস্থান নেয়? 2টি। নিউক্লিয়াস 2টি ভ্রূণথলি অবস্থান নেয়। তো এখানে চিত্রটা খেয়াল করো, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্ত্রী গেমেটোফাইট উৎপত্তির বিভিন্ন ধাপ। এখানে স্ত্রী রেণু মাতৃকোষ, 4টি স্ত্রী রেণু কোষ, 3টি নষ্ট প্রায় স্ত্রী রেণু, প্রতিপাদক কোষ, গৌণকেন্দ্রিকা, এটা ডিম্বাণু, এটা সহকারী কোষ। এই যে এখান থেকে শুরু দেখো, স্ত্রী রেণু মাতৃকোষ থেকে এটা অংশ থেকে 4টি স্ত্রী রেণু কোষ, 3টি নষ্ট প্রায় স্ত্রী রেণু কোষ, তারপরে এই কোষ, এইটা, তারপরে চিত্রটা, তারপরে ধাপটা, এই ধাপ, তারপরে এখানে। তবে এখানে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট যে কোষণগুলো হয়, যে 2 মেরুর নিউক্লিয়াসযুক্ত সামান্য সাইটোপ্লাজম সহকারী কোষের সৃষ্টি করে। এই যে ডিম্বকরন্ধ্রের দিকে কোষ 3টিকে গর্ভযন্ত্র বলে। মানে গর্ভযন্ত্রটা কি? যে ডিম্বকরন্ধ্রের দিকে কোষ 3টা হলো গর্ভযন্ত্র। তারপর আমরা চলে আসি নিষেক। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু গর্ভপাত্রে গর্ভমুণ্ডে পতিত হয়। মানে পরাগায়নের ফলে
পরিণত পরাগায়ন কোথায় পতিত হয়? গর্ভমুণ্ডে পতিত হয়। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে তোমরা দেখে নাও। তারপর আমরা চলে আসলাম 240 পৃষ্ঠায় থেকে 241 পৃষ্ঠায়। তোমরা এই চিত্রটা খুব ভালো করে অবশ্যই মুখস্থ রাখবে যে সপুষ্পক উদ্ভিদের জীবন চক্র। তোমাদের আমি বিস্তারিত বললাম না, 241 পৃষ্ঠায় তোমরা চলে যাবে। এবার এই পৃষ্ঠাটা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো দ্বিনিষেক। এই যে দ্বিনিষেক, ডাবল ফার্টিলাইজেশন। তো এটা কি আসলে? প্রায় একই সময়ে দুটি পুংজনন কোষের একটি ডিম্বাণু এবং অপরটি গণনিকার সাথে মিলিত হয়, এই ঘটনাকে দ্বিনিষেক বলা হয়। এটা তোমরা ভালো করে পড়বে, দ্বিনিষেক কি। তারপর আমরা চলে যাব 42 পৃষ্ঠায়। 42 পৃষ্ঠায় আছে নতুন স্পোরোফাইট গঠন। নতুন স্পোরোফাইট গঠন। তো এই অংশের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, তোমরা এই চিত্রটা খেয়াল করো। চিত্রটা দিয়ে কোশ্চেন পরীক্ষায় বেশি আসে, যে একটা ফুলের ডিম্বকের গঠনের নিষেক প্রক্রিয়া। তো এই অংশটা হলো ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, ডিম্বক রন্ধ্র, বহিত্বক, অন্তঃতক, সহকারী কোষ, ডিম্বাণু, ভ্রূণথলি, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদক কোষ, ভ্রূণপৃষ্ঠ, ডিম্বকমূল। আর এখানে পুংগেমেট, এই অংশটা গর্ভাশয়, এটা ডিম্ব হলো এটা, পরাগ নালিকা এটা, গর্ভমুণ্ড হলো এটা, আর পরাগরেণু হলো এটা। তো এখানে ফলের উৎপত্তি সম্পর্কে আমরা পরবর্তী জানব। আমরা এখন চলে যাই 43 পৃষ্ঠায়। প্রাণীর প্রজনন। প্রাণী জগতে দুই ধরনের প্রাণীর প্রজননটা আসলে পরেই জানলে ভালো হয়। তো শিক্ষার্থীরা, আজকে এখানে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই আজকের ভিডিওতে সম্পূর্ণটা ছিল উদ্ভিদের প্রজনন সম্পর্কে। আমরা পরবর্তী ক্লাসটি হবে প্রাণী সম্পর্কে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে এমএনএস মিনি স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ নারুজ্জামান স্যার। আমি আজকে তোমাদের 2021 সালে যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের বায়োলজি অর্থাৎ জীববিজ্ঞানের একাদশ অধ্যায়ের জীবের প্রজননের আজকে প্রাণীর প্রজনন সম্পর্কে আলোচনা করছি। এখান থেকে যে ধরনের কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু পরীক্ষা খুব সামনে চলে আসছে, তো সেই সম্পর্কে আমরা একটু ধারণা নিচ্ছি। তো প্রথমে যে ধরনের কোশ্চেন আসতে পারে যে এমসিকিউর জন্য, প্রাণী জগতে কয় ধরনের প্রজনন দেখা যায়? দুই ধরনের। একটু খেয়াল করো, প্রাণী জগতে কয় ধরনের দেখা যায়? দুই ধরনের। একটা হলো অযৌন প্রজনন, একটা হলো যৌন প্রজনন। প্রাণী জগতে কয় ধরনের প্রজনন দেখা যায়? দুই ধরনের। একটা হলো অযৌন প্রজনন, একটা হলো যৌন প্রজনন। তো অযৌন প্রজনন সাধারণত কোথায় ঘটে? এরকম প্রশ্ন থাকবে যে অযৌন প্রজনন কোথায় ঘটে? এটা নিম্ন শ্রেণীর প্রাণীতে অযৌন প্রজনন ঘটে। আর যৌন প্রজনন ঘটে যে প্রক্রিয়ায় দুটি বিপরীত লিঙ্গের প্রাণী পুং এবং স্ত্রী জনন কোষ বা গ্যামেট উৎপন্ন করে এবং তাদের নিষেকের মাধ্যমে প্রজনন ঘটায় এবং সন্তান উৎপন্ন করে, তাকে বলে যৌন প্রজনন। তাহলে যৌন প্রজনন হলো উন্নত প্রাণীদের ঘটে, আর অযৌন প্রজনন হলো নিম্ন শ্রেণীর প্রাণীতে ঘটে। এবার আমরা প্রাণীদেহের নিষেক সম্পর্কে আলোচনা করছি। যৌন প্রজননের জন্য নিষেক প্রয়োজন। এটি একটি জৈবিক প্রক্রিয়া। যৌন প্রজননে ডিম্বাণু এবং শুক্রাণু মিলনকে নিষেক বলা হয়। তাহলে নিষেক, এরকম প্রশ্ন আসতে পারে যে যৌন প্রজননে ডিম্বাণু শুক্রাণু মিলনকে কি বলা হয়? নিষেক বলা হয়। তারপর ডিম্বাণু এবং শুক্রাণু উভয় হ্যাপ্লয়েড, অর্থাৎ একপ্রস্থ ক্রোমোজোম বহন করে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে ডিম্বাণু এবং শুক্রাণু উভয় কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড সবসময় n সংখ্যক থাকে, আর ডিপ্লয়েড 2n সংখ্যক থাকে, এটা খেয়াল রাখবো তোমরা সবাই। তারপর আমাদের নিষেক মানে কয় ধরনের হতে পারে? দুই ধরনের। নিষেক কয় ধরনের হতে পারে? দুই ধরনের। একটা হলো বহির্নিষেক, একটা হলো অন্তর্নিষেক। একটা হলো বহির্নিষেক, একটা হলো অন্তর্নিষেক। তাহলে আমরা এবার 240 চলে যাচ্ছে। বহির্নিষেক কোনগুলো? সেটা হলো মাছ এবং ব্যাঙ, আর ব্যতিক্রম হলো হাঙ্গর। পরীক্ষা আসতে পারে নিচে কোনটি বহির্নিষেক হয়? মাছের, ব্যাঙের, আর একটি ব্যতিক্রম হলো হাঙ্গরের। আর অন্তর্নিষেক হয় কার? স্ত্রীদের জননাঙ্গে সংঘটিত নিষেক অন্তর্নিষেক নামে পরিচিত। সাধারণত শারীরিক মিলনের মাধ্যমে পুরুষ প্রাণী তার শুক্রাণু স্ত্রী জননাঙ্গে প্রবেশ করিয়ে এ ধরনের নিষেক ঘটায়। অন্তর্নিষেক ডাঙায় বসবাসকারী অধিকাংশ প্রাণীর অন্যতম বৈশিষ্ট্য। এবার আমরা নিষেক প্রক্রিয়ার যে ধাপগুলো, মৌলিক তাৎপর্যগুলো, আমরা এই সম্পর্কে কিছুটা ধারণা নেব।
মানব প্রজননের বিভিন্ন ধাপ, ব্লক চিত্র। এদের সবাই খেয়াল করে, পুংজনন মাতৃকোষ, মিউসিস, শুক্রাণু, নিষেক, উৎপন্ন জাইগোট। ঠিক আবার স্ত্রীজনন মাতৃকোষ, মিউসিস, ডিম্বাণু, নিষেক, জাইগোট। তাহলে পুরুষদের হবে শুক্রাণু আর মহিলাদের হবে ডিম্বাণু। শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে নিষেক প্রক্রিয়ার ফলে জাইগোট সৃষ্টি হয়, সেই কথাটা আমরা খেয়াল রাখবো। এবার 245 পৃষ্ঠা আমরা চলে যাই। যে নিষেক প্রক্রিয়ায় যে হরমোনগুলো নিঃসৃত হয়, সেই হরমোনগুলোর নাম আমাদের কি আসতে পারে? পিটুইটারি গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, অ্যাড্রেনাল গ্রন্থি, শুক্রাশয় অ্যানাল, ডিম্বাশয় অ্যানাল গ্রন্থি, অমরা। তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে পরীক্ষা আসে এরকম, যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে কোন ধরনের হরমোন নিঃসৃত হয়, অথবা থাইরয়েড থেকে কোন ধরনের। যে পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের বৃদ্ধি উৎপাদক হরমোন, অর্থাৎ একটু খেয়াল করি যে পিটুইটারি থেকে এই 5টা তোমরা খেয়াল রাখবে, 1 2 3 4 5 6টা, যে পিটুইটারি গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের বিদ্যুৎ উদ্দীপক হরমোন এবং উৎপাদন হরমোন নিঃসৃত হয়, বৃদ্ধি ধরনের হরমোন। তারপর আচ্ছা, থাইরয়েড, এই যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়, খুবই ইম্পর্টেন্ট। যে থাইরয়েড গ্রন্থি থেকে কি উৎপন্ন নিঃসৃত হয়? থাইরক্সিন। এই হরমোন হলো দৈহিক মানসিক বৃদ্ধি যৌন লক্ষণ প্রকাশ করে। তারপর এড্রিনাল গ্রন্থি, যে দেখো এড্রিনাল মানে 3 নাম্বারটা, এড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা হলো যৌনাঙ্গ বৃদ্ধি হরমোন। শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন শুক্রাণু উৎপাদন বা দাড়িগোপ গজানো, গলার স্বর পরিবর্তন ইত্যাদি যৌন লক্ষণ প্রকাশ করে। তাহলে শুক্রাশয়ের সাথে নিঃসৃত হলো টেস্টোস্টেরন হরমোন। আর ডিম্বাশয় থেকে নিঃসৃত ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন, খুবই ইম্পর্টেন্ট। এটা হয় মেয়েদের ক্ষেত্রে, এটা হয় ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে শুক্রাশয় থেকে নিঃসৃত হয় টেস্টোস্টেরন হরমোন ও অ্যান্ড্রোজেন শুক্রাণু, আর ডিম্বাশয় থেকে মেয়েদের ক্ষেত্রে উৎপন্ন হয় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তারপর আমাদের বাকি থেকে কি, তো 47, 45, 46 পৃষ্ঠা আমরা চলে যাই। তোমরা এখান থেকে এগুলি একটু ভালো করে দেখবে। 46 পৃষ্ঠায় ভ্রূণের বিকাশ থেকে যে ধরনের কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হলো মানে এই যেটা ব্লাস্টোসিস্ট, তারপর ক্লিভেজ। তারপর এখানে একটু খেয়াল করো, এই যে গর্ভধারণ কি, তারপর এই যে এটা রজচক্র বন্ধ হয় সাধারণত কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে? 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত, খুবই ইম্পর্টেন্ট। 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত মাসিক বা রজচক্র বন্ধ থাকে। তারপর অমরাটা অনেক ইম্পর্টেন্ট। অমরা যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ু টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে অমরা বা গর্ভফুল বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য অনেকবারে পরীক্ষা আসছে অমরা বা গর্ভফুল। তো ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4-5 দিনের মধ্যে সংস্থাপন সম্পন্ন হয়। এটা খুব ইম্পর্টেন্ট যে ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর কয় দিনের মধ্যে সংস্থাপন উৎপন্ন, 4 থেকে 5 দিনের মধ্যে। তারপর আমরা এখানে একটু চলে আসি পৃষ্ঠা নাম্বার 248 পৃষ্ঠায় চলে যাও। যেটা এইডসের পুনরূপ অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম, AIDS। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বর্তমান বিশ্বে এইডস একটি মারাত্মক ঘাতক ব্যাধি হিসেবে পরিচিত। আসতে পারে নিচের কোনটি সবচেয়ে মারাত্মক ঘাত? এইডস। তারপর কত সালে রোগটি আবিষ্কৃত? 1981 সালে, মানে আমার জন্মের 1 বছর আগে এটা আবিষ্কৃত হয়, মানে আরজান স্যারের জন্মের 1 বছর আগে। এটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম। তো এর সম্পর্কে বিস্তারিত এখান থেকে তোমরা একটু দেখে নিবে, এবং এখন যে ধরনের কোশ্চেনগুলো থাকে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। যে বিশ্বে প্রায় 2,30 লাখের বেশি লোক এর জীবনে আক্রান্ত। কত কোটি? 2,30 লাখ। এটা একটা ইম্পর্টেন্ট। তারপর এর মধ্যে নারী কত সংখ্যা? 40% নারী, বাকিটা পুরুষ।
তারপর কয়টি দেশে বিস্তার ঘটেছে? 164টি দেশে বিস্তার ঘটেছে। তারপর এই রোগের যে ভাইরাসের নাম কি? HIV, হিউম্যান ইমিউনো ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, এটা করবা। তারপর এই রোগটা হলে শ্বেত কোষের রক্ত সংখ্যা বাড়িয়ে ফেলে, শ্বেত রক্ত কোষের সংখ্যা সে বাড়িয়ে ফেলে। আর অ্যান্টিবডি পরিমাণ ক্রমশ কমতে থাকে। একটু খেয়াল করো যে যদি এইডস রোগ হয় তাহলে কী সমস্যা হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখান থেকে আজকে ক্লাসটা শেষ করলাম। আর আশা করছি এই অধ্যায় থেকে তোমরা ইনশাআল্লাহ খুব ভালো একটা ফিডব্যাক পাবে। তা আমাদের এই অধ্যায়ে যেই ধরনের সৃজনশীল কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই সম্পর্কে তোমরা একটু ধারণা নিয়ে নাও। সাধারণত বইয়ে যেই দুইটা সৃজনশীল কোশ্চেন রয়েছে, এই কোশ্চেন দুইটা কখনোই মিস করা যাবে না। কোশ্চেন নম্বর 1 সৃজনশীল, যে এই চিত্র দেওয়া আছে, এখানে পি আর এখানে কিউ, মানে এই অংশটা পরাগথলি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় কোশ্চেন, অনিয়ত পুষ্পমঞ্জরি বলতে কি বোঝায়? পি অংশটি এই ফুলে অনুপস্থিত থাকলে পরাগণের ক্ষেত্রে কি ঘটবে ব্যাখ্যা করো। আর কিউ চিহ্নিত অংশটি কিভাবে প্রজাতিকে রক্ষা করে? যুক্তির সাথে তোমার মতামত ব্যাখ্যা করো। তাহলে আমাদেরকে জানতে হবে পি এবং কিউ কি। পি এবং কিউ সম্পর্কে জানা তো আমাদের কোনো সমস্যা হবে না আনসার করতে। এবং 2 নম্বর কোশ্চেনটা তোমরা পারবে। 12 বছরের হৃদয় ছোটবেলা থেকে সুরেলা কণ্ঠে গান গায়। ইদানিং কিছু দৈহিক ও মানসিক পরিবর্তনের পাশাপাশি তার গলার স্বর মোটা হয়ে গেছে। তাই তার মা চিকিৎসকের কাছে গেলে তিনি বলেন, এই সময় শিশুদের মধ্যে এর পরিবর্তন ঘটা স্বাভাবিক। প্রথম প্রশ্ন, অমরা কি? মানে অমরা মানে গর্ভফুল, সবাই খেয়াল রাখবো। অমরা মানে কি? গর্ভফুল। AIDS-কে ঘাতক রোগ বলা হয় কেন? হৃদয়ের ওই সময়ের ঘটনাগুলো ঘটার কারণ ব্যাখ্যা করো। হৃদয়ের ওই সময় পরিবারের বড়দের তার প্রতি করণীয় ভূমিকাগুলো ব্যাখ্যা করো। তোমরা তার পাশাপাশি ওই যে যেই 4-5টা অংশ খুবই ইম্পর্টেন্ট, সেগুলো খুব ভালো করে দেখবে। স্বপরাগায়ন, পরপরাগায়ন, ফুলের 5টি অংশের বর্ণনা, তারপর পুং গেমেটোফাইট এবং স্ত্রী গেমেটোফাইট, তারপর নিষেক। তো আশা করছি এর মধ্যে তোমরা ইনশাআল্লাহ প্রশ্নগুলো পেয়ে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।